ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব স্কুল সার্ভিস কমিশনের WBSSCর যে 2017 সালের যে প্রশ্ন ও উত্তর সম্পর্কে। এটা হচ্ছে গ্রুপ ডির প্রশ্ন উত্তর। সমস্ত প্রশ্ন উত্তরের কিন্তু খুঁটিনাটি এবং বিশ্লেষণ এবং ব্যাখ্যা টোটালটা কিন্তু এই আমি ভিডিওতে কমপ্লিট করব, তাই ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলের জন্য নতুন এসে থাকো, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথম প্রশ্ন যে নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে বলে রাখি যে টোটাল জিকে কিন্তু তোমাদের গ্রুপ ডিতে ছিল 15টা, এবারও কিন্তু 15টাই থাকবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 নম্বরের। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু স্ট্যাটিক্স জিকে সেটা থাকে, সেটাও আমি করিয়ে দেবো যেগুলো আছে। আর ভিডিওটি অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ঠিক আছে। এই যে নয় বলেছে, এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। যে নয় বলেছে, দেখো স্বভোজী, পরভোজী, সর্বভোগ না মাংসাশী। দেখো তাহলে কোনটি প্রযোজ্য নয়, তাহলে হচ্ছে স্বভোজী। স্বভোজী হচ্ছে প্রযোজ্য, অপশন নম্বর এ সঠিক অ্যান্সার। তাহলে স্বভোজী হচ্ছে কি? স্বভোজী মানে যারা নিজেরা খাদ্য তৈরি করতে পারে। তাহলে মানুষ কিন্তু নিজে খাদ্য তৈরি করতে পারে না। হ্যাঁ, অনেকজন বলে যে রান্না করছে, সেটা খাদ্য তৈরি করা নয়। গাছই একমাত্র উদ্ভিদই কিন্তু খাদ্য তৈরি করে, সেটা হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ, যেটা আমরা করি। এবার দেখো, রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, অর্থাৎ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে না ভিটামিন বি? তাহলে উত্তর হয়ে যাবে দেখো অপশন নম্বর এ সঠিক অ্যান্সার, যে ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। এবার কিন্তু আমরা দেখে নেব যে ভিটামিন এ, এই ভিটামিন এ রাসায়নিক নাম হলো হচ্ছে রেটিনল। ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এবার দেখো, রাতকানা রোগ মানে নাইট ব্লাইন্ডনেস কি? রাতকানা রোগ বা নাইট ব্লাইন্ডনেস হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি অন্ধকার বা কম আলোতে ভালোভাবে দেখতে পারে না। এটি সাধারণত চোখের রেটিনার একটি সমস্যা, যা ভিটামিন এ এর ঘাটতির কারণে হয়। তাহলে কি ভিটামিন এটা কোথায় করে? এটা হচ্ছে চোখের রেটিনার একটি সমস্যা, ঠিক আছে। রাতকানা রোগটা যেটা ভিটামিন এর ঘাটতির অভাবে কিন্তু হয়। তারপর তো ভিটামিন এ কিভাবে কাজ করে? ভিটামিন এ রেটিনার হচ্ছে ফটো রিসেপ্টর কোষে রোডোপসিন নামক একটি প্রোটিন তৈরিতে সাহায্য করে। রোডোপসিন অন্ধকারে দেখতে সাহায্য করে। রোডোপসিন কি? অন্ধকারে কিন্তু দেখতে সাহায্য করে। ভিটামিন ই এর অভাবে রোডোপসিন ঠিকভাবে তৈরি হয় না, ফলে রাতের বেলায় বা কম আলোতে চোখ পরিষ্কারভাবে কিন্তু দেখতে পারে না। তারপরে তো ভিটামিন এর উৎস। ভিটামিন এ প্রাকৃতিকভাবে দুইভাবে পাওয়া যায়। একটা হচ্ছে রেটিনয়েড মানে প্রাণীজ উৎস থেকে। কোন কোন প্রাণীজ উৎস থেকে পাওয়া যায়? দেখুন, যকৃৎ মানে লিভার, ঠিক আছে, মাছের তেল, ফিশ লিভার অয়েল, ডিমের কুসুম, দুধ ও দুগ্ধজাত খাবার, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যারোটিনয়েডস হচ্ছে উদ্ভিজ্জ উৎস, বিশেষ করে বিটা ক্যারোটিন, যেমন হচ্ছে গাজর, মিষ্টি কুমড়ো, পাকা পেঁপে, পালং শাক, আম, এইগুলো থেকে কিন্তু ভিটামিন এ পাওয়া যায়। তারপরে ভিটামিন এর অভাবের লক্ষণগুলো কি কি, মানে কোন কোন রোগগুলো হয়? রাতকানা রোগও তো হয়ই, তার সাথে চোখ শুষ্ক হয়ে যাওয়া, কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়া, শিশুদের মধ্যে বৃদ্ধি ব্যাহত হওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে ভিটামিন এ সম্পর্কে তোমাদের ডিটেলস কিন্তু বলে দিলাম। আর এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু অবশ্যই করে তুমি অ্যান্সার করতে পারবে। তারপরে তো আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন, অর্থাৎ কোন ডক্টরের কাছে যাবেন? কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট না ডেন্টিস্ট? তাহলে উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি সঠিক অ্যান্সার, ডেন্টিস্ট, অর্থাৎ দাঁতের ডাক্তারের কাছে। ক্যারিজ কোথায় হয়? দাঁতে হয় আমাদের। দেখো, ক্যারিজ সম্পর্কে কিছু তথ্য। এটি দাঁতের এনামেল ও হচ্ছে ডেন্টিন স্তরে ক্ষতি সৃষ্টি করে। প্রধান কারণ হচ্ছে মুখের ব্যাকটেরিয়া, চিনি ও খাদ্যকণার বিক্রিয়া, যেটা হচ্ছে অ্যাসিড উৎপন্ন এবং দাঁতের ক্ষয় করে। লক্ষণ: দাঁত ব্যথা, ঠান্ডা গরমে সংবেদনশীলতা এবং কালো দাগ বা হচ্ছে গর্ত হয়ে যায়। তারপরে তো
দেখো চিকিৎসা, প্রাথমিক ক্যারিজ হচ্ছে ক্লোরাইড চিকিৎসা, গভীর গর্ত হলে ফিলিং প্লাবন করা হয়, বা গভীর সংক্রমণ হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট, মানে যেটা আরসিটি বলে। আরসিটির সাথে আমরা অনেক পরিচিত, পরীক্ষায় তোমাদের আসতে পারে যে আরসিটি কিসের সাথে যুক্ত, মানে কোন কিসের চিকিৎসার সাথে, যেটা হচ্ছে দাঁতের চিকিৎসার সাথে যুক্ত। তাহলে অত্যন্ত নষ্ট দাঁত, মানে দাঁত তুলে ফেলা, এগুলো হচ্ছে চিকিৎসা। তারপরে দেখো ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? আমেরিকা, কানাডা, ইতালি না অস্ট্রেলিয়া? তাহলে হচ্ছে অস্ট্রেলিয়ার প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু, অর্থাৎ অপশন নাম্বার ডি সঠিক। দেখো অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হিসাবে ব্যবহৃত প্রাণী একটা হচ্ছে ক্যাঙ্গারু, আর একটা হচ্ছে এমু পাখি। ঠিক আছে, কেন ক্যাঙ্গারু হচ্ছে প্রতীক অস্ট্রেলিয়ার, সেটা আমরা দেখে নেব। দেখো ক্যাঙ্গারু শুধুমাত্র এমন একটা প্রাণী, শুধুমাত্র কিন্তু অস্ট্রেলিয়াতেই কিন্তু পাওয়া যায়। এটি অস্ট্রেলিয়ার স্থানীয় বা একটা বিশেষ প্রাণী। ক্যাঙ্গারুর পিছন দিকে হাঁটতে পারে না, তাহলে কিন্তু ক্যাঙ্গারু কিন্তু পিছনের দিকে হাঁটতে পারে না, এটি সবসময় সামনের দিকে এগিয়ে চলে। এটাকে অস্ট্রেলিয়ার উন্নয়নের প্রতীক হিসাবে ধরা হয়। তারপরে দেখো টোফু কিসের থেকে তৈরি হয়? কোকোয়া, কফি, দই না সয়াবিন দুধের দই? তাহলে টোফু হচ্ছে সয়াবিন দুধের দই, এটা হচ্ছে অপশন নম্বর ডি সঠিক অ্যান্সার। তারপরে দেখো টোফু তৈরি হয় সয়া দুধ বা হচ্ছে সয়া মিল্ক থেকে। উৎপাদন প্রক্রিয়া হচ্ছে সয়াবিন ভিজিয়ে রাখা, তারপর হচ্ছে পিষে সয়া দুধ তৈরি, তারপর হচ্ছে সয়া দুধ গরম করা, তারপর হচ্ছে জমাট বাঁধানো এবং কিছু উপাদান যোগ করা, তারপর হচ্ছে ছেঁকা এবং চাপ দিয়ে টোফু তৈরি করা। টোফুর বৈশিষ্ট্যগুলো কি আমরা দেখে নেব। দেখো টোফুর বৈশিষ্ট্য হচ্ছে যে টোফু উচ্চ প্রোটিনযুক্ত, বিশেষ করে নিরামিষ ভোজনকারীদের জন্য। চর্বি কম, ক্যালসিয়াম এবং আয়রনে সমৃদ্ধ, হালকা স্বাদের, তাই বিভিন্ন রেসিপিতে ব্যবহারযোগ্য। টোফুর বাংলা নাম খুবই ইম্পর্টেন্ট। টোফু কখনো কখনো সয়া পনির নামেও ডাকা হয়। তাহলে তোমাদের পরীক্ষা আসতে পারে যে সয়া পনির সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টোফুই, কারণ এটি দেখতে অনেকটা ছানা পনিরের মতো। তারপরে দেখো পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ কি? বৈকাল হ্রদ, ক্যাস্পিয়ান সাগর, ভূমধ্যসাগর না ডাল হ্রদ? তাহলে দেখো বৈকাল হ্রদ, পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ, অপশন নম্বর এ এটাই সঠিক। ঠিক আছে, বৈকাল হ্রদ অবস্থান কোথায়? সাইবেরিয়া, রাশিয়া। গভীরতা প্রায় হচ্ছে 1642 মিটার বা হচ্ছে 5387 ফুট। এটা হচ্ছে জলের ধরন, অর্থাৎ এটা হচ্ছে কেমন ধরনের জল এই হ্রদে পাওয়া যায়, সেটা হচ্ছে মিঠা জল, মানে মিষ্টি জলের হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। তারপর দেখো যে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? ডলফিন, তিমি, হংসচঞ্চু না হচ্ছে ডুডং? এটা হচ্ছে অপশন নম্বর সি সঠিক অ্যান্সার। যে হংসচঞ্চু হচ্ছে এমন একটা স্তন্যপায়ী যেটা হচ্ছে ডিম পারে। ঠিক আছে, তাছাড়াও ডিম পাড়ার স্তন্যপায়ী হচ্ছে প্লাটিপাস আর হচ্ছে একিনোডা। ঠিক আছে, এটা মনে রাখবে, প্লাটিপাস এবং হচ্ছে একিনোডা, এই দুটো কিন্তু খেয়াল রাখবে। তারপরে দেখো ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? জওহরলাল নেহরু, ডক্টর বি আর আম্বেদকর, বি এন রাও না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? তাহলে হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, এনাকে কিন্তু ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি বলা হয়। তিনি ভারতীয় সংবিধানের খসড়া প্রস্তুত করেন, সামাজিক ন্যায়, মৌলিক অধিকার ও ধর্মনিরপেক্ষতার উপর জোর দেন, সংবিধানের উদার, গণতান্ত্রিক ও সাম্যবাদী রূপ দেন। উপাধি, তিনি ভারতীয় সংবিধানের স্থপতি, মানে আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাকে কিন্তু বলা হয়। তারপরে দেখো সংবিধান গৃহীত, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতেই পারে যে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949 এবং কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। ঠিক আছে, 1949 26শে নভেম্বরে কিন্তু তারিখটা হচ্ছে গৃহীত হয় সংবিধান আমাদের, আর কার্যকর হচ্ছে 26শে জানুয়ারি 1950। এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে কিন্তু পালন করা হয়, অর্থাৎ 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তারপরে দেখো কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া নয়, অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত নয় কোন রোগটি? কলেরা, ডিপথেরিয়া, আমাশয় না টাইফয়েড? দেখো কলেরা, ডিপথেরিয়া, আমাশয়, টাইফয়েড, এই তিনটেই আমাশয় নয়, আমাশয় বাদে এই তিনটে হচ্ছে ব্যাকটেরিয়া, আর আমাশয়টা হচ্ছে ব্যাকটেরিয়া নয়। দেখো বলছে আমাশয় হচ্ছে একমাত্র এমন রোগ যা সবসময় ব্যাকটেরিয়ার কারণে হয় না, এটি অনেক সময় প্রোটোজোয়া দ্বারাও হতে পারে, এটি হচ্ছে তাই এটি ব্যতিক্রম, অর্থাৎ প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে কিন্তু আমাশয়। দেখো কলেরা
হচ্ছে ভিব্রিও কলেরি, ডিপথেরিয়া হচ্ছে সাইটোনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়াই, এবং হচ্ছে টাইফয়েড হচ্ছে সালমোনেলা টাইফি। তাহলে এগুলো হচ্ছে সব ব্যাকটেরিয়া। দেখো বিগ ব্যাং থিওরি বর্ণনা করে কি? ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সূর্যের সৃষ্টি, অণুজীবের সৃষ্টি না মাধ্যাকর্ষণের সৃষ্টি? বিগ ব্যাং থিওরি বর্ণনা করে হচ্ছে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, অর্থাৎ আমাদের মহাবিশ্বের সৃষ্টির কথা বলছে। বিগ ব্যাং থিওরি হলো এমন একটি বৈজ্ঞানিক ধারণা যা ব্যাখ্যা করে কিভাবে আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। তারপরে থেকে এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের শুরু হয়েছিল প্রায় 13.8 বিলিয়ন বছর আগে। এটি অত্যন্ত ঘন এবং গরম বিন্দু থেকে, যা হঠাৎ বিস্ফোরণের মাধ্যমে প্রসারিত হতে শুরু করে। এই বিস্ফোরণই ছিল মহাবিশ্বের জন্ম। তারপরে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র হলো ব্যারোমিটার, সিসমোগ্রাফ, হাইগ্রোমিটার না হচ্ছে পলিমিটার? তাহলে উত্তর হয়ে যাবে অপশন হচ্ছে বি, সিসমোগ্রাফ হচ্ছে কিন্তু তীব্রতা মাপার যন্ত্র। এবার দেখে নাও যে তীব্রতা মাপার স্কেল হচ্ছে কিন্তু রিক্টার স্কেল। স্কেলের পরিমাপ একক হচ্ছে, মাত্রা হচ্ছে সাধারণত 1 থেকে 10 পর্যন্ত। যিনি রিক্টার স্কেল তৈরি করেন বা আবিষ্কার করেন তিনি, তো ওনার নাম হচ্ছে চার্লস রিক্টার। তারপরে পর্ণমোচী গাছে কি হয়? গ্রীষ্মকালে পাতা ঝরে, শীতে পাতা ঝরে, শীতে মরে যায় না গ্রীষ্মে ফুল ঝরে? তোমরা সবাই জানো যে পর্ণমোচী গাছে কিন্তু শীতকালে পাতা ঝরে যায়। দেখো পর্ণমোচী গাছে কি হয়? পর্ণমোচী গাছ এমন গাছ যারা বছরের একটি নির্দিষ্ট ঋতুতে, বিশেষ করে শীতে বা হচ্ছে শুষ্ক মৌসুমে কিন্তু নিজের পাতা কিন্তু ঝরিয়ে ফেলে। তারপরে দেখো মশার জৈব নিয়ন্ত্রণে কি ব্যবহার করা হয়? গাম্বুসিয়া, রুই, কাতলা না পুঁটি? অর্থাৎ কোন মাছটা ব্যবহার করা হয়? মশার জৈব নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় কিন্তু গাম্বুসিয়া মাছ। দেখো হচ্ছে গাম্বুসিয়া মাছ মশার লার্ভা খেয়ে ফেলে, ফলে মশার সংখ্যা কিন্তু কমে যায়। মশার জৈব নিয়ন্ত্রণে গাম্বুসিয়া ছাড়াও গাপ্পি, মিনো, তেলাপিয়া ইত্যাদি মাছও ব্যবহার করা হয়, কারণ এরাও হচ্ছে মশার লার্ভা খেয়ে ফেলে। আর একটা মাছ হচ্ছে তেচোকা মাছ, ঠিক আছে? এই মাছটাও কিন্তু মশার লার্ভা খেয়ে ফেলে। তারপরে তো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য প্রধানত দায়ী গ্যাস, ঠিক আছে? দেখো তোমাদের এর আগের ভিডিওতে আমি কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সির সিলেবাসটা আমি বলে দিয়েছি। সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে রেখো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এবং এই ভিডিওর শেষে কিন্তু লিঙ্ক থাকবে। সেখানে কিন্তু আমি অনেক কিছু বলে দিয়েছি, ঠিক আছে? পরিবেশ দুর্ঘটনা সম্পর্কে আমি এর পরবর্তীতে তোমাদের ক্লাস করাবোই। বিভিন্ন পরিবেশ দুর্ঘটনা এবং পরিবেশ সম্পর্কে অনেক কিছু। এবার দেখো যে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য প্রধানত দায়ী গ্যাস মিথাইল আইসোসায়ানেট, মিথাইল সায়ানেট না মিথাইল আইসোসায়ানেট না হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড? দেখো সবগুলো নাম একই রকমের, কিন্তু তোমরা মনে রাখবে হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, ঠিক আছে? মিথাইল আইসোসায়ানেট এটি সঠিক অ্যান্সার, মানে অপশন নম্বর এ সঠিক অ্যান্সার। দেখো স্থান হচ্ছে ভোপাল মধ্যপ্রদেশে। কবে হয়েছিল? 2রা এবং 3রা ডিসেম্বর 1984 সালে। 2রা 3শে ডিসেম্বর মানে 2 তারিখের মানে 2 তারিখে 12টার আগে এবং হচ্ছে 12টার পরে হয়ে গেছিলো সেটা, সেই জন্য 2রা এবং 3রা ডিসেম্বর। আর কারখানা হচ্ছে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড, ইউসিআইএল। রাসায়নিক গঠন, এবার তোমাদের পরীক্ষা আসতে পারে মিথাইল আইসোসায়ানেটের গঠন কি? এটা হচ্ছে CH3NCO, এটা মাথায় রাখবে। রাসায়নিক সংকেত কি? মিগ গ্যাস বলে, আবার মিগ গ্যাস বলে এটাকে। মিথাইল আইসোসায়ানেটকে মিগ গ্যাস বলে, MIC মিগ গ্যাস বলে। দেখো এবার বলছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? হাইড্রোজেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড না হচ্ছে মিথেন? দেখো নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এগুলো যে তিনটি হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আর তাহলে গ্রিন হাউস গ্যাস না, একটা হচ্ছে হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন গ্যাস গ্রিনহাউস গ্যাস নয়, কারণ এটি তাপ ধরে রাখে না এবং বায়ুমণ্ডলে এটির প্রভাব অত্যন্ত খুব কম। মিথেন গ্যাস মূলত কোথা থেকে নির্গত হয়? গবাদি পশুর হজম প্রক্রিয়া থেকে, ঠিক আছে? একটা পরীক্ষা এসেছিল যে গবাদি পশুর হজম প্রক্রিয়া থেকে কোন গ্যাস নির্গত হয়, সেটা হচ্ছে মিথেন গ্যাস। এটা কিন্তু তোমাদের করিয়ে দিলাম। এবার দেখে নেব মিথেন গ্যাসের কিছু উদাহরণ, মিথেন বলছি গ্রিন হাউস গ্যাসের কিছু উদাহরণ। দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, রাসায়নিক সংকেত CO2, এটাই হচ্ছে জীবাশ্ম জ্বালানি দহন এবং হচ্ছে বন ধ্বংস এই সমস্ত কিছু থেকে কিন্তু তৈরি হয়। গ্লোবাল উষ্ণায়নে এর হচ্ছে অবদান হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাসের মধ্যে কিন্তু প্রধান একটা গ্যাস, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বাড়ানোর গ্রিনহাউস গ্যাসের এই কার্বন ডাইঅক্সাইডের প্রভাব সব থেকে বেশি। তারপরে দেখো মিথেন
গ্যাস সংকেত CH4 গবাদি পশুর হজম বললাম, জলবদ্ধ স্থান বা ধান ক্ষেত, ঠিক আছে। তারপর হচ্ছে এরও হচ্ছে কি অবদান কিন্তু বেশি, ঠিক আছে। যে আলেয়া, ঠিক আছে, আলেয়া যেটা তৈরি হয়, ঠিক আছে, এই মিথেন গ্যাসের প্রভাবে কিন্তু তৈরি হয়। তারপর হচ্ছে তখন নাইট্রাস অক্সাইড N2O, ঠিক আছে, রাসায়নিক সার এবং জৈব বস্তুর পচন থেকে তৈরি হয়। যে রাসায়নিক সার ব্যবহার করা হয়, আমরা ব্যবহার করি ইউরিয়া, অ্যামোনিয়া কৃষিক্ষেত্রে, সেই সমস্ত গ্যাস থেকে কিন্তু এই নাইট্রাস অক্সাইড নির্গত হয়, ঠিক আছে। এরই হচ্ছে কিন্তু অবদান খুব বেশি। তারপর হচ্ছে ওজোন বা হচ্ছে এটা হচ্ছে নিচু স্তরের ওজোন, সেটা হচ্ছে O3 সংকেত গাড়ির ধোঁয়া এবং শিল্প বজ্র থেকে, এর হচ্ছে মাঝারি অবদান। তারপর দেখো জলীয় বাষ্প H2O বাষ্প, ঠিক আছে, বাষ্পীভবন এবং মেঘ থেকে তৈরি হয় এবং প্রাকৃতিক প্রভাব, এরও কিন্তু প্রাকৃতিক প্রভাব রয়েছে, অর্থাৎ এই জলীয় বাষ্প কিন্তু গ্রিনহাউস গ্যাসে কিন্তু মধ্য পড়ে। এবার দেখো ক্লোরোফ্লোরো কার্বন, ঠিক আছে, যেটা আমরা ফ্রিজে ব্যবহার করি, ফ্রিজ, এসি, রেফ্রিজারেটর, এই দেখো রেফ্রিজারেন্ট, এসি, স্প্রে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ঠিক আছে। সঙ্গে CaCl2F2, ঠিক আছে, CS, ঠিক আছে, সামান্য এবং দীর্ঘস্থায়ী কিন্তু এর প্রভাব কিন্তু ফেলে, হচ্ছে HFCF। দেখো গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেখো CO2 গ্রিনহাউস গ্যাসের মধ্যে সর্বাধিক প্রভাবশালী দীর্ঘস্থায়ী গ্যাস। CH4 মিথেন কম পরিমাণে থাকলেও CO2 চেয়ে 25 গুণ বেশি কিন্তু শক্তিশালী এই মিথেন গ্যাস। তারপর হচ্ছে CFCS ওজোন স্তর ক্ষয় করে, জলবায়ু পরিবর্তনের ভূমিকা রাখে। জলীয় বাষ্প সেটা হচ্ছে প্রকৃতিতে স্বাভাবিকতা থাকে, কিন্তু উষ্ণতা বাড়লে এটা আরও বেড়ে যায়। গ্রিনহাউস গ্যাসের মনে রাখার হচ্ছে একটা টিপস তোমাদের বলে যে CMNOWF, ঠিক আছে, এটা মনে রাখবে। CO2, M হচ্ছে মিথেন, N নাইট্রাস অক্সাইড, ওতে ওজোন, W ওয়াটার ভ্যাপার মানে জলীয় বাষ্প, আর F হচ্ছে ফ্লোরোকার্বনস মানে CFC যেটা গ্যাস। তাহলে বুঝতে পারলে গ্রিনহাউস গ্যাসে তোমাদের ডিটেলস করিয়ে দিলাম। গ্রিনহাউস গ্যাস থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমাদের আটকাবে না। দেখো কোশ্চেনের সাথে সাথে ব্যাখ্যাগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিছু স্ট্যাটিক জিকে ছিল, সেইগুলো আমি করিয়ে দিয়েছি, কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেগুলো করাইনি। তোমাদের SSCর জন্য আমি আলাদাভাবে একটা কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দিব, ঠিক আছে, আমি আমার চ্যানেলে পাবলিশ করে রাখবো, ঠিক আছে, কিছুদিনের মধ্যেই অবশ্যই করে। সেজন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওর লিঙ্কে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, টেলিগ্রাম চ্যানেলের কিন্তু অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবে। দেখো এবার হচ্ছে যে প্লেয়িং ইট মাই ওয়ে কার লেখা? সচিন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, কপিল দেব না সুনীল গাভাস্কার? দেখো সচিন টেন্ডুলকর, অপশন নম্বর এ সঠিক অ্যান্সার। সচিন টেন্ডুলকর কিন্তু প্লেয়িং ইট মাই ওয়ে হচ্ছে এটাই হচ্ছে তার আত্মজীবনী বা তিনি লিখেছিলেন। এবার দেখো প্লেয়িং ইট মাই ওয়ে আত্মজীবনী, ক্রিকেটার সচিন টেন্ডুলকরের আত্মজীবনী গ্রন্থ, এটি কত সালে প্রকাশিত হয়? 2014 সালে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো রাজ্য সরকারের মন্ত্রীরা যৌথভাগে কার কাছে দায়বদ্ধ থাকে? রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিধানসভা না স্পিকার? তাহলে দেখো এটা খুব একটা দারুণ কোশ্চেন। রাজ্য সরকারের মন্ত্রীরা যৌথভাবে কার কাছে দায়বদ্ধ থাকেন? তাহলে অপশন নম্বর সি সঠিক অ্যান্সার, বিধানসভার কাছে কিন্তু মন্ত্রীরা দায়বদ্ধ থাকেন। দেখো এবার ডিটেলসে দেখে নেব যে কিভাবে দায়বদ্ধ থাকে। দেখো রাজ্য সরকারের মন্ত্রীরা সাধারণত বিধানসভা বা হচ্ছে লিজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে দায়বদ্ধ থাকেন। তারা বিধায়কদের সদস্যদের সামনে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা রাখে। যদিও রাজ্যপাল রাজ্যের রাষ্ট্রপতি প্রতিনিধিত্ব করেন এবং মন্ত্রী পরিষদ গঠনে অনুমোদন দেন, তবুও কার্যত মন্ত্রীরা বিধানসভার প্রতি কিন্তু দায়বদ্ধ থাকেন। মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার প্রধান হলেও মন্ত্রীরা সম্মিলিতভাবে বিধানসভার কাছে। দেখো মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল। দেখো এই কোশ্চেনটা দিয়েছে কিন্তু ক্লাস 8-এর থেকে, ঠিক আছে, ক্লাস 8-এর যে হিস্ট্রি বই আছে সেইখান থেকে দিয়েছে এই কোশ্চেনটা। অতএব ক্লাস 8 লেভেলের কিন্তু কোশ্চেন কিন্তু আসবে, অর্থাৎ বর্তমানে ক্লাস 8-এর সমস্ত বইগুলো, বিশেষ করে বিজ্ঞান বই, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং হিস্ট্রি এবং সমস্ত বইগুলো, জিওগ্রাফি, সমস্ত বইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তোমাদের পড়া উচিত, ঠিক আছে, যেহেতু তোমাদের 8 লেভেলের
তোমাদের কোশ্চেন হবে। দেখো মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল হচ্ছে 1912 সালে, 1911 সালে, 1940 সালে না 1916 সালে। তাহলে হচ্ছে 1911 সালে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন নম্বর এ। দেখো মোহনবাগান ক্লাব 1911 সালে প্রথমবার ব্রিটিশ ফুটবল দলকে পরাজিত করে ভারতের ফুটবল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সৃষ্টি করে। এটি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের একটি প্রতীক হিসেবে কিন্তু বিবেচিত হয়। অর্থাৎ এই জয়টা কিন্তু ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের একটি প্রতীক হিসেবে কিন্তু বিবেচিত হয়। দেখো নিচের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল? ধান, গম, বাজরা, মসুর। দেখো অপশন নম্বর সি সঠিক অ্যান্সার, বাজরা। দেখো অনেকজনা বলবে যে ক্রান্তীয় মৌসুমি ফসল হচ্ছে ধান, কিন্তু ধান নয়, এটা হচ্ছে বাজরা। এবার আমি দেখো ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। দেখো ক্রান্তীয় মৌসুমি ফসল মানে হচ্ছে গ্রীষ্মকালীন বা হচ্ছে গরমের মৌসুমের উৎপাদিত ফসল। বাজরা গরমে ভালো উৎপাদন হয়, তাই এটি ক্রান্তীয় মৌসুমি ফসল। ধান সাধারণত বর্ষাকালে বা হচ্ছে ঠান্ডা মৌসুমে কিন্তু চাষ করা হয়। ঠিক আছে, গম ও মসুর হচ্ছে শীতকালীন ফসল, কারণ হচ্ছে শীতকালেও কিন্তু ধান হয়। তারপরে তো বিশ্বভারতী কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম না মালদা? তাহলে হচ্ছে বীরভূম। বীরভূম জেলায় কিন্তু বিশ্বভারতী অবস্থিত। দেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এটি অবস্থিত শান্তিনিকেতন, বোলপুর, বীরভূম জেলা, পশ্চিমবঙ্গে। এটি একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, মানে সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ইউনেস্কো স্বীকৃত সাংস্কৃতিক ঐতিহাসিক অংশ। প্রতিষ্ঠিত হয় কত সালে? 1921 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এইগুলো কিন্তু নোট ডাউন করো, পাশে যে তোমাদের ব্যাখ্যাগুলো দিচ্ছি। তারপরে দেখো কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? বল্লাল সেন, মিহির সেন, বিজয় সেন না সামন্ত সেন? তাহলে অপশন নম্বর এ সঠিক অ্যান্সার, বল্লাল সেন। বল্লাল সেন কৌলিন্য প্রথার প্রচলন করেছিলেন। তারপরে দেখো বল্লাল সেন ছিলেন সেন বংশের একজন রাজা। তিনি 12 দশকে বাংলা শাসন করেন। তিনি হিন্দু সমাজে বর্ণ ও জাতিগত বিশুদ্ধতা রক্ষার জন্য কৌলিন্য প্রথা চালু করেন। এই প্রথা অনুযায়ী সমাজে কুলীন ব্রাহ্মণ ও কুলীন কৈবর্তদের বিশেষ মর্যাদা দেওয়া হতো। ঠিক আছে, এর ফলে সমাজে বৈষম্য ও বহুবিবাহ প্রথার কিন্তু বিস্তার ঘটে। তারপরে দেখো ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন? হকি, ফুটবল, ক্রিকেট না ঘোড়াদৌড়? তাহলে হচ্ছে হকি। হকির সাথে কিন্তু যুক্ত ছিলেন এই ধ্যানচাঁদ। তিনি কোন হকির সাথে? ফিল্ড হকির সাথে কিন্তু তিনি যুক্ত ছিল। হকি আইস হকি হয়, কিন্তু তিনি ফিল্ড হকির সাথে যুক্ত ছিলেন। তা ওনাকে কী বলা হতো, কী হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন? হকি জাদুকর, যা উইজার্ড অফ হকি। ঠিক আছে, জন্ম 29 আগস্ট 1905 সালে। অর্জন হচ্ছে ভারতের হয়ে 3টি অলিম্পিক স্বর্ণপদক, 1928, 1932 এবং 1936 সালে তিনি স্বর্ণপদক পেয়েছিলেন। ভারতের ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় এই 29 আগস্ট, অর্থাৎ তার জন্মদিনটাকে, অর্থাৎ এই হকির জাদুকর এর জন্ম অনুসারে কিন্তু জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় 29 আগস্ট। তারপর দেখো যে কোনটি নিয়ে পুনর্ভব শক্তি, মানে যে শক্তিটা আবার পুনরুৎপাদন করা যায়? সৌরশক্তি, তাপবিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি, পেট্রোলিয়াম শক্তি? এটা হচ্ছে সৌরশক্তি। ঠিক আছে, সৌরশক্তি কেন পুনরুৎপাদন করা যায়, সেটা হচ্ছে পুনর্ভব শক্তি। তারপর দেখো পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, উত্তর থেকে দক্ষিণ না দক্ষিণ থেকে উত্তর? তাহলে অপশন নাম্বার কিন্তু বি সঠিক অ্যান্সার, পশ্চিম থেকে পূর্বে কিন্তু পৃথিবী পরিক্রমণ করে। তারপরে দেখো বেঙ্গল কেমিক্যাল স্থাপনের স্রষ্টা কে ছিলেন? আচার্য জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, প্রশান্তচন্দ্র মহলানবিশ না নীলরতন সরকার? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর বি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে কিন্তু বলা হয় ভারতীয় রসায়নের জনক। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তিনি একজন বিশিষ্ট রসায়নবিদ, শিক্ষাবিদ, ইতিহাসবিদ ও শিল্পপতি এবং সমাজসেবক ছিলেন। তিনি 1892 সালে কলকাতার 91 আপার সার্কুলার রোডে বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস নামে একটি রাসায়নিক কারখানা স্থাপন করেন, যার প্রাথমিক মূলধন ছিল মাত্র কত? 700 টাকা। প্রতিষ্ঠানটি 1901 সালে 12 এপ্রিল বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড নামে একটি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। এটি ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসাবে পরিচিতি লাভ করে। তারপরে দেখো সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? কৃষি, পশুপালন, শিকার না বাণিজ্য? তাহলে হচ্ছে কৃষি। সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? কৃষি। তাহলে এই ছিল তোমাদের একদম লাস্ট কিছু মানে কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে 2017 সালের কোশ্চেন এবং ব্যাখ্যা সমেত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করো, আর
তোমাদের আর কোন কোন বিষয়ে ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, আমি তোমাদের সাথে আছি, আমি সব রকমভাবে তোমাদের হেল্প করব। আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও, কারণ 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু WBSSC টোটাল যে রিক্রুটমেন্টটা এটা কিন্তু শেষ হয়ে যাবে। তাই ভালো করে প্রিপারেশন নাও। জয় হিন্দ, জয় ভারত।